গত ২৬ জানুয়ারি ইরান যে ভিডিও প্রকাশ করেছে তা নিয়ে বৈশ্বিক সামরিক মহলে এখনও আলোচনা থামেনি। ভিডিওটিতে দেখা গেছে কিভাবে ইরানের বিপ্লবী গার্ড তাদের ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং দ্রুতগতির আক্রমণ নৌকাগুলো সমন্বিত মহড়ায় ব্যবহার করছে। ছবিগুলো দেখতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে এমন এক কৌশলগত বার্তা যা হয়তো আধুনিক নৌযুদ্ধের ধারণাকেই প্রশ্নবিদ্ধ করে দিতে পারে। অনেক বিশ্লেষক এখন খোলাখুলিভাবেই বলছেন, পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরীর একচেটিয়া আধিপত্যের দিন হয়তো আর নেই। কিন্তু এই কথা কতটা সত্যি? আর যদি সত্যি হয় তাহলে কেন এখন এই প্রশ্ন উঠছে? দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ছিল সামরিক শক্তি প্রদর্শনীর সবচেয়ে দৃশ্যমান এবং প্রভাবশালী হাতিয়ার। কোনো অঞ্চলে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানো মানে শুধু জাহাজ পাঠানো নয়, এর অর্থ ছিল বিশাল বিমান শক্তি, উন্নত রাডার, উপগ্রহ সংযোগ, গোয়েন্দা তৎপরতা এবং যে কোনো মুহূর্তেই আঘাত হানার সক্ষমতার একটি পূর্ণাঙ্গ প্যাকেজ। এই প্রতীকী শক্তি এতটাই প্রবল ছিল যে কোনো দেশ যখন নিজের তীরে আমেরিকার ক্যারিয়ার দেখত তখন তারা বুঝে নিত যে ওয়াশিংটন গুরুত্ব সহকারে এই অঞ্চলে মনোযোগ দিচ্ছে। কিন্তু পারস্য উপসাগরের ভৌগোলিক ও রাজনৈতিক পরিস্থিতি এতটাই আলাদা যে সেখানে এই পুরনো সূত্র হয়তো আর কাজ করছে না। এখানে সমুদ্র উন্মুক্ত নয়, পথ সংকীর্ণ, উপকূল ঘনবসতিপূর্ণ এবং প্রতিপক্ষ স্থানীয় সুবিধা নিয়ে কাজ করে। এই বাস্তবতাকে ইরান বহু বছর ধরে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের কৌশল সাজিয়েছে সেই অনুযায়ী। ইরানের সামরিক বাহিনী জানে তারা মার্কিন নৌবাহিনীর মতো বিশাল ফ্লিট নিয়ে খোলা সমুদ্রে যুদ্ধ করতে পারবে না। তাদের লক্ষ্য সেটি নয়, তাদের পুরো দর্শনটি ভিন্ন ধরনের। তারা চায় নিজেদের আশেপাশের জলসীমাকে এমনভাবে তৈরি করতে যেখানে প্রবেশ করা, থাকা এবং অভিযান চালানো এতটাই ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ হয়ে যায় যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীকেও দুইবার ভাবতে হয়। এই লক্ষ্য অর্জনে তারা গড়ে তুলেছে ড্রোন, উপকূলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যাটারি, দ্রুতগতির ছোট আক্রমণ নৌকা, ইলেকট্রনিক জ্যামিং এবং বহুস্তরীয় হামলার এক জটিল নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক এখন আর শুধু কাগজে কলমে নেই। ২৬ জানুয়ারির মহড়ায় তারা দেখিয়ে দিয়েছে যে এটি বাস্তবে কিভাবে কাজ করতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খরচের হিসাব। আধুনিক যুদ্ধে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এটি নয় যে প্রতিপক্ষ কতটা শক্তিশালী, বরং চ্যালেঞ্জ হলো প্রতিটি হুমকি মোকাবেলা করতে কতটা খরচ হচ্ছে। ইরান যদি একটি সাধারণ মানের ড্রোন ব্যবহার করে যার নির্মাণ খরচ হয়তো কয়েক হাজার ডলার, তাহলে সেটি ঠেকাতে মার্কিন বাহিনীকে ব্যবহার করতে হতে পারে কয়েক লাখ ডলারের একটি ইন্টারসেপ্টর মিসাইল। এই অসম খরচের খেলাটাই ইরানের কৌশলের মূল ভিত্তি। তারা জানে দীর্ঘমেয়াদী সংঘাতে কে কতদিন এই ব্যয়ের চাপ সহ্য করতে পারবে, সেটাই আসল পরীক্ষা। যদি ইরান প্রতিদিন কয়েক ডজন ড্রোন ছাড়তে থাকে এবং যুক্তরাষ্ট্র প্রতিটি ড্রোনের জন্য উচ্চমূল্যের মিসাইল খরচ করে, তাহলে কিছুদিনের মধ্যেই প্রশ্ন উঠবে যে এই যুদ্ধে আসলে কে জিতছে। ইরানের কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বহুমুখী আক্রমণের পরিকল্পনা। তারা একসাথে কয়েক ধরনের হুমকি তৈরি করতে পারে। প্রথম ধাপে হয়তো আসবে সস্তা আত্মঘাতী ড্রোনের ঝাঁক, যেগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করতে বাধ্য করবে। দ্বিতীয় ধাপে আসতে পারে আরও উন্নত ড্রোন এবং নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ মিসাইল, যেগুলো রাডারে ধরা কঠিন। তৃতীয় ধাপে যুক্ত হতে পারে ব্যালিস্টিক মিসাইল এবং সমুদ্র থেকে আক্রমণকারী দ্রুতগতির নৌকা। এইসব ধরনের হুমকি একসাথে এলে প্রতিরক্ষাকারীর জন্য সিদ্ধান্ত নিতে অত্যন্ত কঠিন হয়ে যায়। কোনটি আসল হুমকি, কোনটি ডিকয়, কোনটিকে আগে থামাতে হবে, এইসব সিদ্ধান্ত মিলিসেকেন্ডে নিতে হয়। আর এখানেই ছোট ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। অবশ্য এখানে বলে রাখা দরকার যে মার্কিন বাহিনী কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। একটি বিমানবাহী রণতরী কখনোই একা থাকে না। তার চারপাশে থাকে অত্যাধুনিক ডেস্ট্রয়ার, ক্রুজার, সাপোর্ট জাহাজ এবং সাবমেরিন। আকাশে থাকে নজরদারি বিমান এবং ফাইটার জেট। এই পুরো নেটওয়ার্ক একসাথে কাজ করে এবং শত্রুর যে কোনো পদক্ষেপ আগেই ধরে ফেলার চেষ্টা করে। শুধু তাই নয়, মার্কিন বাহিনীর কাছে আছে প্রি-অ্যাম্পটিভ স্ট্রাইকের ক্ষমতা, অর্থাৎ যুদ্ধ শুরুর আগেই তারা ইরানের ড্রোন লঞ্চ সাইট, কমান্ড সেন্টার, রাডার স্টেশন এবং ক্ষেপণাস্ত্র ব্যাটারিতে আঘাত হানতে পারে। এই সক্ষমতা এখনও মার্কিন শক্তির সবচেয়ে বড় দিক এবং একে উপেক্ষা করা হবে বোকামি। কিন্তু তারপরও সমস্যা থেকে যায়। পারস্য উপসাগরের মতো জায়গায় মার্কিন বাহিনীর পুরনো শক্তি প্রয়োগ করা সহজ নয়। এখানকার জলসীমা সংকীর্ণ, উপকূল জনবহুল, বাণিজ্যিক জাহাজের চলাচল ঘন এবং শত্রু তীরভিত্তিক সুবিধা ভোগ করে। হরমুজ প্রণালীর ভৌগোলিক বাস্তবতাই এমন যে এখানে বড় জাহাজ চালানো মানে নিজেকে একটি সীমিত জায়গায় রাখা, যেখানে প্রতিপক্ষ সহজেই নজর রাখতে পারে। ইরানের সুবিধা হলো তারা নিজেদের উপকূলের কাছাকাছি লড়বে। তাদের লজিস্টিক চাপ কম, পুনরায় আক্রমণের সময় কম এবং আঘাতের অবস্থান ছড়িয়ে রাখার সুযোগ বেশি।
অন্যদিকে মার্কিন বাহিনীকে টিকে থাকতে হলে টানা নজরদারি, ব্যাপক সমন্বয় এবং বিপুল প্রতিরক্ষা ব্যয় বহন করতে হবে। এখানে ড্রোনের ভূমিকা নতুনভাবে বুঝতে হচ্ছে। ড্রোন শুধু আক্রমণের জন্য নয়, এটি নজরদারি, বিভ্রান্তি তৈরি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখার জন্যও ব্যবহার করা হয়। ইরান যদি একসাথে অনেক ধরনের ড্রোন ছাড়ে, তাহলে প্রতিপক্ষের সেন্সর সিস্টেম ওভারলোড হয়ে যেতে পারে। এর সাথে যদি যোগ হয় সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে আসা ক্ষেপণাস্ত্র, তাহলে প্রতিক্রিয়ার সময় আরও কমে যায়। মার্কিন বাহিনীর জন্য সবচেয়ে অস্বস্তিকর বিষয় হলো এই যে তারা একটি বড় জাহাজ রক্ষা করতে পারবে, কিন্তু তা করতে গিয়ে যে পরিমাণ সম্পদ খরচ হবে তা টেকসই কিনা সেটি প্রশ্নবিদ্ধ। অবশ্যই মার্কিন প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এখানে মনে রাখতে হবে। যুক্তরাষ্ট্রের কাছে আছে E-2D হকাই এজিস কম্ব্যাট সিস্টেম, উন্নত রাডার নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং সাবমেরিন ফ্লিট। ভবিষ্যতের জন্য তারা লেজার অস্ত্র এবং উন্নত কাউন্টার ড্রোন সিস্টেম নিয়েও কাজ করছে। কিন্তু সমস্যা হলো নতুন প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে কার্যকর হতে সময় নেয়। নোনা বাতাস, উত্তাপ, ধুলা, জ্যামিং এবং টানা অপারেশনে সেগুলোকে টিকতে হয়। ইরানের শক্তি হলো তারা এমন সিস্টেমে মনোযোগ দিয়েছে যা হয়তো খুব উন্নত নয়, কিন্তু সহজে তৈরি করা যায় এবং বারবার ব্যবহার করা যায়। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো মনস্তাত্ত্বিক প্রভাব। বিমানবাহী রণতরী শুধু একটি সামরিক সম্পদ নয়, এটি একটি রাজনৈতিক প্রতীক। যদি এই প্রতীককে বারবার হুমকির মুখে ফেলা হয়, তাহলে তা শুধু রাজনৈতিক নয়, কূটনৈতিক সমীকরণও বদলে দেয়। ইরানের মূল বার্তা হলো তারা বিশ্বজুড়ে আমেরিকাকে পরাজিত করার স্বপ্ন দেখছে না, তারা শুধু নিজেদের এলাকায় এমন পরিবেশ তৈরি করতে চাইছে যেখানে মার্কিন উপস্থিতি আর নির্ভর থাকবে না। এই বার্তাটিই তাদের কৌশলের মূল শক্তি। বাস্তব যুদ্ধে অবশ্য অনেক অনিশ্চয়তা থাকবে। মার্কিন সাবমেরিন, ইসরায়েল এবং উপসাগরীয় মিত্রদের সহায়তা, উপগ্রহ নজরদারি, ক্যারিয়ারের ইয়ারউইং এবং দীর্ঘমেয়াদী অভিযান চালানোর ক্ষমতা এখানে বড় ফ্যাক্টর। ইরানেরও সীমাবদ্ধতা আছে। তাদের যোগাযোগ ব্যবস্থা, কমান্ড সেন্টার এবং দীর্ঘমেয়াদী উচ্চ তীব্রতার যুদ্ধে টিকে থাকার ক্ষমতা সবই প্রশ্নবিদ্ধ। বাস্তব সংঘাত হলে তা একতরফা হবে না, কিন্তু এটিকে অবমূল্যায়নও করা ঠিক হবে না। এখন যা স্পষ্ট হচ্ছে তা হলো পারস্য উপসাগরে শক্তির পুরনো সংজ্ঞা হয়তো পাল্টে যাচ্ছে। বড় জাহাজ, বড় বাজেট আর বড় রাডার থাকলেই যে স্বস্তিতে থাকা যাবে না, সেই ধারণা ক্ষয়ে যাচ্ছে। ইরান এখনও বৈশ্বিক নৌশক্তি নয়, কিন্তু তারা এমন যুদ্ধকৌশল তৈরি করেছে যা সীমিত জলসীমায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীকেও অস্বস্তিতে ফেলতে পারে। আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় বাস্তবতা সম্ভবত এটাই যে সবচেয়ে দামি অস্ত্র সবসময় সবচেয়ে নিরাপদ নয়।